শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের এক বর্ণময় চরিত্র হেমেন্দ্র কুমার রায়। জন্ম 18 এপ্রিল 1888 ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায়। ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর পাশাপাশি লিখেছেন অসংখ্য হাসির গল্প। সাহিত্যিক হিসেবে তাঁর প্রথম আত্মপ্রকাশ 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় আমার কাহিনী গল্পের মধ্যে দিয়ে। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। এছাড়াও লিখেছেন জলের আলপনা, বেনজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রীর মতো বই। গল্প স্বল্পে আজ থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের কাহিনী জয়ন্তর পুনরাগমন। গল্প পাঠে অর্ণব, অরিজিৎ, আত্রেয়, সোমক, অমরজিৎ এবং রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে জয়ন্তর পুনরাগমন। তাদের স্বাদ ছিল গোটা পৃথিবীটার বুকের ওপর দিয়ে দৌড়দৌড়ি করে আসে। আমরা জয়ন্ত আর মানিকের কথা বলছি। তারা বেরিয়েছিল পৃথিবী ভ্রমণে। সুমাত্রা, জাভা ও বর্নিও প্রভৃতি দ্বীপ বেরিয়ে তারা গিয়েছিল রহস্য ভীষণ আফ্রিকায়। সেখানে বছরখানেক কাটিয়ে তারা দক্ষিণ ইউরোপের কয়েকটা দেশ দেখে ইংল্যান্ডে গিয়ে উপস্থিত হল। চমৎকার লাগছিল। নানা দেশ, নানা ভাষা, নানা আচার ব্যবহার। কখনো অকুল নীল সাগরের তরঙ্গ দোলায়, কখনো বিজন গহন বনের ভেতরে চির সন্ধ্যা অন্ধকারে, কখনো আবার রৌদ্রতপ্ত রুদ্র মরুজগতের নির্জল ও নিস্তব্ধ হাহাকারের মধ্যে, কখনো তুষার ঝটিকায় বিচিত্র বরফ মোড়া তুঙ্গ গিরিশিখরে মেঘরাজ্যের কাছে, কখনো জাভার বড় বুদ্ধ মন্দিরের চাতালে, কখনো মিশরের পিরামিডের চূড়োয়, কখনো গ্রিসের পার্থেননের প্রাচীন ময়মর স্বপ্নের সামনে, এবং কখনো বা চিরন্তন নগর রোমের অতীত কীর্তির ধ্বংসাবশেষের ভেতরে। কতবার নাগরিক সভ্যতার সদরমহল ছেড়ে তারা প্রবেশ করেছে অজ্ঞাত অসভ্যতার অন্তঃপুরে, যেখানে বর্ণীয় সুমাত্রার স্তব্ধ অরণ্যে প্রভুর মতো বৃক্ষরাজ্যে বাস করে ওরাংওটাংরা, যেখানে আফ্রিকার বনপ্রান্তরে জেব্রা ও জিরাফের পেছনে পেছনে মৃত্যু বিদ্যুতের মতন ছুটে যায়, যেখানে জলে ভাসে কুমির ও হিপো, এবং স্থলে বেবুন ও উটপাখিদের রঙ্গভূমির চারপাশে ভূমিকম্প জাগায় হাতি ও গন্ডারদের পায়ের তাল, যেখানে গাছের ডালে ঝোলে অজগর এবং পাহাড়ের নিচে ওপরে শোনা যায় গরিলার গর্জন। ছবির পর ছবি বদলে যায়, দৃশ্যের পর দৃশ্য, ধ্বনির পর ধ্বনি। এসবের কাছে কোথায় লাগে সিনেমার সবাক চিত্র? জয়ন্ত ও মানিকের বারবারই মনে হয়েছে এতদিন পরে ধন্য তাদের জীবন, সার্থক তাদের জন্ম, সফল তাদের বাসনা। কিন্তু এই যাত্রায় তাদের পৃথিবী ভ্রমণ সম্পূর্ণ হল না। ইংল্যান্ডে পা দিয়ে তারা শুনল ইউরোপের দ্বিতীয় কুরুক্ষেত্রের প্রচণ্ড যুদ্ধ দামামার ধ্বনি, এবং তারপর কিছুদিন যেতে না যেতেই বিলেতের সারা আকাশ ছেয়ে দেখা দিল পঙ্গপালের মতো জার্মানির উড়োজাহাজরা। জল স্থল শূন্য, সর্বত্রই মৃত্যুর হুঙ্কার ও মানুষের আর্তনাদ। জয়ন্ত ও মানিক বুদ্ধিমান। সব পথ বন্ধ হওয়ার আগেই তারা ভারাক্রান্ত মনে ফিরে এলো আবার স্বদেশে। 2 বছর পর দেশে এসে তারা 2 দিন বিশ্রাম করল। তৃতীয় দিনে 2 বন্ধু বেড়াতে বেরোল। জয়ন্ত বলল, মানিক, 2 বছর পরে এখানে এসে মনে হচ্ছে যেন আমাদের কলকাতার উপরেও আছে খানিকটা নতুনত্বের পালিশ। মানিক বলল, হ্যাঁ, কিন্তু এই পালিশের চকচকানিটা দীর্ঘস্থায়ী নয় বলেই তো নতুনের এত আদর। তা দেখো, পুরাতনের আদরও কি কম? মানুষ তো আর একটানা নূতনত্বের স্রোতে ভেসে যেতে চায় না। তারই ভিতরে থেকে থেকে সে ফিরে চায় আবার তার অতি পরিচিত ওই বন্ধুর মতো পুরাতনটাকে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। পুরনোর পর নতুন, আবার নতুনের পর পুরনো। মানুষ এই দুটোর কোনোটিকেই ছাড়তে পারবে না, বুঝেছ? তাই তো হঠাৎ ওই সুন্দরবাবুর পুরনো মুখটা দেখে আমার মনে একটা খুশির ইঙ্গিত যাচ্ছে। সুন্দরবাবু?
কোথায়? ওই যে। মানিক ফিরে দেখল ওধারে ফুটপাথের ওপর দিয়ে জনা পাঁচেক পুলিশের লোকের সঙ্গে হন হন করে এগিয়ে চলেছে সুন্দরবাবুর বিপুল বপু। এইবারে সুন্দরবাবুও তাদের দেখতে পেয়ে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ দিয়ে সবিস্ময়ে বেরিয়ে পড়ল সেই বিখ্যাত শব্দটি। সুন্দরবাবুকে যারা চেনেন তারা জানেন যে অতিরিক্ত ক্রোধে বা বিস্ময়ে বা দুঃখে বা আনন্দে তিনি এক এক রকম সুরে হুম শব্দটি উচ্চারণ করে ভাবাভিব্যক্তির চূড়ান্ত পরিচয় দেন। তাকে যারা চেনে না তারা জানতেই পারবে না যে এই একটি মাত্র হুম শব্দ কত রকম ভাব প্রকাশ করতে পারে। সুন্দরবাবু ও ফুটপাত থেকে ছুটে আসার উপক্রম করছেন দেখে জয়ন্ত ও মানিক তাড়াতাড়ি তার কাছে এগিয়ে গেল। আরে জয়ন্ত, আরে মানিক, 7 সাগর লঙ্ঘন করে আবার তোমরা কলকাতায় এসেছো কবে? হে, এই তো পরশু। তোমরা তো বলে গিয়েছিলে 5-6 বছর আগে কলকাতায় ফিরবে না। তাই তো ভেবেছিলাম, কিন্তু হিটলার তো আমাদের তাড়িয়ে দিল। নিজের দেশের জন্য যুদ্ধে মরতে রাজি আছে, বুঝলে, কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে জার্মান বোমাকে হাত পা খোঁড়া করে বেঁচে মরে থাকতে কে চায় বলো তো? ঠিক বলেছো ভাই, এই দেখো হাঁচি পড়লো। তারপর কোন কোন দেশ বেরিয়ে এলে? জয়ন্ত হেসে বলল, এক নিঃশ্বাসে কি 7 খণ্ড রামায়ণের কথা বলা যায়? বরং সন্ধ্যের মুখে আমার বাড়িতে চলে আসুন, নিমন্ত্রণ রইল। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, আমার পোড়া কপাল, আমার আবার নিমন্ত্রণ? আমি যে ঢেঁকি, ধান ভানতেই জন্মেছি, স্বর্গে গেলেও ধান ভানতে হবে। কেন, ব্যাপার কি? নতুন কোনো শক্ত কেস হাতে পেয়েছেন নাকি? কেসটা খুব শক্ত বলে বোধ হচ্ছে না, তবে আগেকার চেয়ে একটু ঘোরালো হয়ে উঠেছে বটে। তা শুনবে? আচ্ছা, চলতে চলতে বলি শোনো। সুন্দরবাবুর সঙ্গে এগোতে এগোতে জয়ন্ত যে কথাগুলি শুনল তা হলো, রামচন্দ্র বসুর বাড়ি হচ্ছে 10 নম্বর ধরণী সেন স্ট্রিটে, 3 তলা বাড়ি। রামবাবুর নিজেরই বাড়ি। তিনি অবিবাহিত, বয়স 50-এর ওপারে, ধনী। আত্মীয় স্বজনের মধ্যে আছে এক ভাইপো, সে দেশে থেকে জমিদারি তদবির করে। তা রামবাবু বাড়ির তেতলায় একলাই থাকতেন, বুঝলে হে। বাড়ির দোতলার ঘরগুলো ভাড়া নিয়েছে ভৈরবচন্দ্র বিশ্বাস নামে একটি লোক। সেও একলা, মাস 3 হলো কলকাতায় নতুন এসেছে। একতলায় 2টি গরিব বাঙালি পরিবার বাস করে, তারা পুরনো ভাড়াটে। আজ 2 দিন আগে রামবাবুর শয়নগৃহে রামবাবুর মৃতদেহ পাওয়া গিয়েছে। লাশ দেখলেই বোঝা যায় বিষ পানের ফলে তার মৃত্যু হয়েছে। স্থির করলুম আত্মহত্যা, কিন্তু তদন্তের ফলে আত্মহত্যার কোনোই কারণ পাওয়া গেল না। রামবাবুর অর্থের অভাব বা অন্য কোনো রকম দুঃখ দুর্ভাবনাও ছিল না। মৃত্যুর দিন তিনি থিয়েটার দেখে রাত 12:30টার সময় বাড়িতে ফিরে আসেন। কেউ যে তাকে বিষ খাইয়ে মেরেছে এমন প্রমাণও পেলুম না। প্রথমত সকলেরই মুখে শুনলুম তিনি অজাত শত্রু, সবাই তাকে ভালোবাসে। দ্বিতীয়ত তার ঘর থেকে কিছুই চুরি যায়নি। লোহার সিন্দুকের চাবি তার পকেটেই ছিল। সিন্দুকের ভিতরে পাওয়া গিয়েছে 600 টাকার নোট আর কিছু ওই সোনার গহনা। চুরি করবে বলে নিশ্চয়ই কেউ তাকে বিষ খাওয়ায়নি। চোর কখনো এতগুলো টাকার গহনা ফেলে যেত না। লাশ সব ব্যবচ্ছেদাগারে পাঠিয়েছিলাম। ডাক্তারের রিপোর্টে প্রকাশ, রামবাবুর মৃত্যু হয়েছে গোখর সাপের বিষে। অথচ তার গায়ের কোথাও সর্পদংশনের দাগ নেই। তার ডান পায়ে 3টে ছোট ছোট টাটকা ক্ষতচিহ্ন আছে বটে, কিন্তু ডাক্তারের মতে সেগুলো হচ্ছে বিড়ালের মতো কোনো ছোট জানোয়ারের নখ দিয়ে আঁচড়ানোর দাগ, বুঝলে হে। তো দেখো ভাই জয়ন্ত, এই কি ফ্যাসাদে পড়া গেল। হ্যাঁ, সর্পদংশনের দাগ নেই, অথচ রামবাবুর মৃত্যু হয়েছে গোখর সাপের কামড়ে। আর কলকাতা শহরে পাকা বাড়ির তেতলায় গোখর সাপ। অপরং বা কিং ভবিষ্যতি। তাই চলেছি আবার তদন্তে। এই যে আমরা ঘটনাস্থলে এসে পড়েছি, এইখানে রামবাবুর বাড়ি। তো জয়ন্ত, মানিক, তোমাদেরও তো চড়ুকে পিঠ,
যদি আগ্রহ থাকে আমার সঙ্গে আসতে পারো। দেশে ফিরেই আবার এরকম অপ্রীতিকর মামলা নিয়ে মাথা ঘামানোর জন্য জয়ন্ত ও মানিকের কোনো আগ্রহ হলো না। তারা সুন্দরবাবুর কাছ থেকে বিদায় গ্রহণ করতে যাচ্ছে, এমন সময় রামবাবুর বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটি যুবক। তার মাথার চুল এলোমেলো, দুই চোখ রক্তবর্ণ, দুই গালে অশ্রুর চিহ্ন, সারা মুখখানি যেন বিষাদে আচ্ছন্ন। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, তুমি আবার কে বাপু? আমি আমি রামবাবুর ভাইপো। নাম কি? আমার নাম অজিত কুমার বসু। তারপর একটু থেমেই সে বলল, আচ্ছা, শুনছি কাকাবাবুর লোহার সিন্ধুকে নাকি মোটে 600 টাকা পাওয়া গেছে। হ্যাঁ। অজিত পকেট থেকে একটা চিঠি বার করে বলল, কাকাবাবু যে রাত্রে মারা যান সেই দিনই এই চিঠিটা তিনি আমাকে লিখেছিলেন, আর এই চিঠি পেয়ে তাড়াতাড়ি আমি কলকাতায় এসেছি। চিঠিখানা পড়তে পড়তে সুন্দরবাবু বারবার হুম শব্দটা উচ্চারণ করেছেন। তাই শুনে জয়ন্তও কৌতূহলী হয়ে তার কাঁধের ওপর দিয়ে মুখ বাড়িয়ে দেখল। চিঠিখানা এরকম: স্নেহের অজিত, যুদ্ধ বেঁধেছে বলে অনেকেই ভয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। বন্ধুদের পরামর্শে আমাকেও তাই করতে হলো। আমার সমস্ত টাকা অর্থাৎ 5 লক্ষ আমি আজ ব্যাংক থেকে তুলে এনেছি। 50খানি 10,000 টাকার নোট আমার ঘরের লোহার সিন্ধুকে বেশি দিন রাখা নিরাপদ হবে না। এই সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে চাই, কারণ তুমিই আমার উত্তরাধিকারী। অতএব চিঠি পেয়েই কলকাতা চলে এসো। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শ্রী রামচন্দ্র বসু। চিঠি পড়া শেষ করে সুন্দরবাবু আবার বললেন, জয়ন্ত বলল, অজিতবাবু, আপনার বিশ্বাস ওই লোহার সিন্ধুকেই রামবাবু 50খানা 10,000 টাকার নোট রেখেছিলেন? কাকাবাবুর তো ওই একটি মাত্র লোহার সিন্ধুকই আছে। সুন্দরবাবু, আপনি কি বলেন? ই আবার কি হলো ভাই জয়ন্ত? ভেবেছিলুম মামলাটা খুব হালকা, কিনারা করতে দেরি লাগবে না, কিন্তু কেঁচো খুঁজতে খুঁজতে ক্রমেই যে সাপের পর সাপ বেরুচ্ছে। মানিক বলল, যে সে সাপ নয় সুন্দরবাবু, একেবারে জাত গোখড়ো। বিষম রহস্য। সাপে কামড়ায়নি অথচ সাপের বিষে মৃত্যু। লোহার সিন্ধুক থেকে 5 লক্ষ টাকা অদৃশ্য। মানে এই মামলাটা হচ্ছে খুনের মামলা। জয়ন্ত যেন আপন মনেই বলল, লাশের পায়ে বিড়ালের মতন ছোট জানোয়ার মুখ দিয়ে আঁচড়েছে, এরই বা মানে কি? রামবাবু শোবার ঘরে ঢুকে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলো। তারপর বলল, সুন্দরবাবু, আপনি কি এই মামলায় আমার সাহায্য চান? সুন্দরবাবু বললেন, আরে সে কথা আর বলতে, আমার মাথার সঙ্গে তোমার মাথা মিললে আমরা দুজনে দিগ্বিজয় করতে পারি। আপাতত বোধহয় দিগ্বিজয় করার দরকার হবে না। আচ্ছা, বলুন তো দেখি, যে আপনি যখন প্রথম এই ঘরে ঢোকেন তখন কি জানলাগুলো খোলা ছিল? তখন না, একটা জানলাও খোলা ছিল না, দরজাও ছিল ভিতর থেকে বন্ধ। আচ্ছা, তাহলে সাপটা ঘরের ভেতর ঢুকলো কি করে? না, হয়তো ঘরের কোনো কোনো জানলা খোলা ছিল আর রামবাবু ঘরে ঢুকে নিজের হাতে বন্ধ করে দিয়েছিলেন। তাহলে গোখরো সাপটা পালালো কোন পথ দিয়ে? দেখুন না, হতেও তো পারে যে ওই নর্দমাটা দিয়ে ঢুকে সে আবার বেরিয়ে গিয়েছে। মানিক, তোমার এই অনুমানটাও সত্য হতে পারে, কিন্তু রামবাবুর দেহের কোথাও কোনো সর্পদংশনের চিহ্ন নেই কেন? গোখরো সাপের বিষ পান করলেও কিন্তু কারোর মৃত্যু হয় না, সেটা জানো তো? ওই বিষ রক্তের সঙ্গে না মিশলে মারাত্মক হয় না। মানিক হতভম্বের মতন মাথা চুলকোতে শুরু করলো। একতলায় যারা ভাড়া থাকতো তারা ওপরে এসে দাঁড়িয়েছিল। তাদের একজনকে ডেকে জয়ন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই ঘটনার দিন রামবাবু 12:30টার সময় কি বাড়িতে ফিরেছিলেন? আগে হ্যাঁ। সেদিন এখানে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছিল? আগে না। কোনো শব্দ টব্দ শুনেছিলেন? আপনি জিজ্ঞাসা করছেন বলে
এমন একটা কথা আমার মনে হচ্ছে। সে রাত্রে রামবাবু হঠাৎ এত জোরে শোবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন যে আমরা সবাই চমকে উঠেছিলাম। মানে অত জোরে তিনি কখনো দরজা বন্ধ করেন না, তাই তো? না, তিনি অত্যন্ত ধীর স্থির মানুষ। বেশ একটা ভালো সূত্র বলে মনে হচ্ছে এটা। ধুর, আমার মতে এটা কোনো উল্লেখযোগ্য সূত্রই নয়। কেন নয়? কেন? এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? এটাই প্রমাণিত হচ্ছে যে হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে রামবাবু তাড়াতাড়ি সজোরে দরজা বন্ধ করে দিয়েছিলেন। হতেও পারে, নাও হতে পারে। জয়ন্ত আবার লোকটির দিকে ফিরে বলল, রামবাবুর পায়ে বিড়ালের আঁচড়ানোর দাগ পাওয়া গেছে। তিনি কি বিড়াল পুষতেন? না মশাই, বিড়ালকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। আচ্ছা, এই বাড়িতে আর কেউ বিড়াল পোষে? কেউ না, তবে একটা বিষম খেঁকি হুলো বিড়াল খাবারের লোভে প্রায় এখানে হানা দেয় বটে। ঘটনার দিন সন্ধেবেলাতে দোতলায় সেই বিড়ালটার আর্তনাদও শুনেছিলুম। দোতলায় থাকেন ভৈরববাবু? আগে হ্যাঁ। বিড়ালটা আর্তনাদ করছিল কেন? তা আমি জানি না। রামবাবু কি তখন বাড়িতে ছিলেন? না। আর ভৈরববাবু? তিনিও তো সন্ধ্যার পর বেরিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তারপর ফিরে এসেছিলেন তো? হ্যাঁ, প্রায় শেষ রাতে। শেষ রাতে? শেষ রাতে কেন? কোনো আত্মীয়ের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। আচ্ছা, এইবার একটু ভালো করে মনে করে দেখুন তো দেখি যে সেই রাত্রিরে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা। আপনাদের কাজে লাগতে পারে এমন কোনো ঘটনার কথা মনে পড়ছে না। ঠিক আছে, তবু ভেবে দেখুন একবার, কারণ যে কোনো ঘটনায় কিন্তু আমাদের কাজে লাগতে পারে। কিন্তু এ অতি বাজে ঘটনা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। রাত তখন 2টোর কম হবে না। ঘুম ভাঙতেই শুনি বাড়ির পাশের খানার ভেতর থেকে একটা বিড়াল আর একটা কুকুরের তুমুল ঝগড়ার শব্দ আসছে। খানিক পরেই সব চুপচাপ। জয়ন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার কি আর কোনো ঘটনা মনে পড়ছে? আগে না। উপস্থিত আরো 3জন লোকের মুখ থেকে নতুন কোনো তথ্যই জানা গেল না। এমন সময় ঘরের ভেতর এসে দাঁড়ালো আরেকটি নতুন মানুষ। তার বয়স হবে 35, শ্যামবর্ণ, দাড়ি গোঁফ কামানো, দোহারা দীর্ঘ চেহারা। দেখলেই তাকে বেশ বলিষ্ঠ বলে মনে হয়। জামা কাপড়ে শৌখিনতার চিহ্ন। লোকটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তার হাসি খুশি মাখা প্রশান্ত মুখ এবং অতি বিনীত অমায়িক ভাবভঙ্গি। সেখানে এসেই লোকটি বলল, আমার নাম ভৈরবচন্দ্র বিশ্বাস। সুন্দরবাবু বললেন, আপনার চেহারায় ভৈরবত্ব কিছুই নেই। আপনার নাম হওয়া উচিত ছিল সুশান্ত। ভৈরব চোখে মুখে হাসির উচ্ছ্বাস ফুটিয়ে বলল, হ্যাঁ, ওরকম কথা আরো কেউ কেউ বলেছেন বটে, কিন্তু বাবার ভুল তো এখন আর সংশোধন করার কোনো উপায় নেই। জয়ন্ত বলল, বাড়ির দোতলায় আপনি থাকেন? আগে হ্যাঁ। তো শুনছি কলকাতায় আপনি নতুন এসেছেন? ঠিক নতুন নই, মাস 3 এসেছি। ছেলেবেলাতেও কলকাতার সঙ্গে সম্পর্ক ছিল। আচ্ছা, তো আপনি কি করেন? হ্যাঁ, এইবারই তো স্যার আপনি আমাকে বিপদে ফেলে দিলেন, কারণ আমি কিছুই করি না। কিছুই করেন না? কিছু না স্যার, কিচ্ছু না। খালি ভবঘুরের মতো ঘুরে বেড়াই দেশে দেশে। কখনো ভারতের মধ্যে, কখনো ভারতের বাইরে। এক দেশে বেশি দিন থাকলে আমার কেমন অসুখ হয়। কলকাতাতেও আমার আর মন টিকছে না। ঠিক করেছি শীঘ্রই এখান থেকে চলে যাব। খাসা আছেন দেখছি। আমিও তো মাঝে মাঝে মনে করি দুনিয়ার দিকে দিকে পথে পথে ছোটাই আমার পদযুগলকে, কিন্তু পারি না, কেবল পাথের অভাবে। পাথেও স্যার, ওইখানেই তো ভগবান আমায় দয়া করেছেন। বাবা পরলোকে, কিন্তু তার পরিপূর্ণ লোহার সিন্দুকের চাবি তো রেখে গিয়েছেন এই ইহলোকেই।
আমার কোনো ভাই বোন নেই। মশাই, আপনার সৌভাগ্যে কিন্তু আমার রীতিমতো হিংসে হচ্ছে। বিনয় ভেঙে পড়ে ভৈরব হাসতে লাগলো। জয়ন্ত বলল, ভৈরববাবু, ঘটনার দিন সন্ধেবেলায় আপনার দোতলায় একটা বিড়াল আর্তনাদ করেছিল কেন? ভৈরব হাসতে হাসতেই বলল, বড়ই চোট্টা বিড়াল স্যার, বড়ই চোট্টা। রোজ আমার খাবার চুপি চুপি খেয়ে চম্পট দেয়, তাই সেদিন তাকে ধরতে পেরে আচ্ছা করে উত্তম মধ্যম দিয়েছিলাম। বেশ করেছিলেন মশাই, বেশ করেছিলেন। আমার বাসাতেও ওই রকম একটা মহাচোর ধুম্ব বিড়াল আসে। আজ পর্যন্ত কত বড় বড় চোর ধরলুম, কিন্তু সেই বেটাকে কিছুতেই আর গ্রেপ্তার করতে পারলুম না। সন্ধ্যের পর আপনি কোথাও নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল। ফিরেছি ধরুন রাত 3:30 তো হবেই। তো অত রাত হলো কেন? তা বন্ধুর বাড়ি তো আগরপাড়ায়, কাজকর্ম চুকতেই প্রায় রাত 1টা বেজে গেল। তারপর ট্যাক্সি চড়ে চলে এসেছি কলকাতায়। আচ্ছা, তো এখানে এসে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? কিছু না স্যার, কিচ্ছু না, সব চুপচাপ, কোথাও কোনো টু শব্দ পর্যন্ত ছিল না। আপাতত আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু, এখন আপনি প্রশ্ন করতে পারেন। সুন্দরবাবু বিরক্তি ভরে বললেন, প্রশ্ন করব না ছাই করব? তা এতক্ষণ প্রশ্ন করে তুমি কি জানতে পারলে শুনি? হ্যাঁ, জানা গেল খালি তো এই, একটা বিড়াল একজন মানুষকে আঁচড়ে দিয়েছে, একটা চোর বিড়াল ধরা পড়ে চোরের মার খেয়েছে। আরে এসব জেনে আমাদের কি লাভ? খুনের মামলার সঙ্গে বিড়ালের ইতিহাসের সম্পর্কটা কি? জয়ন্ত হেসে বলল, যা বলেছেন, এই মামলায় বিড়ালের উপদ্রব বড় বেশি দেখছি। আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে, বুঝেছেন? সন্দেহ? তা কিসের সন্দেহ? সন্দেহ এটাই হচ্ছে যে হয়তো একটা বিড়াল এসেই শেষটায় আমাদের আসল পথটা বাতলে দেবে। পথ বাতলে দেবে? কেমন করে? ম্যাও ম্যাও রবে চেঁচিয়ে নাকি? স্যার, আপনি বেশ মজার কথা বলেন। মশাই, মজার কথায় আসামি গ্রেপ্তার হয় না। চলো জয়ন্ত, থানায় যাই। কি যে সেই রিপোর্ট লিখবো, তাই এখন ভাবছি। কিচ্ছু ভাববেন না সুন্দরবাবু, অত কিচ্ছু আপনি ভাববেন না। আপনি বরং রিপোর্টে লিখুন 3 বিড়ালের কাহিনী। যাও যাও মানিক, বাজে বকো না, কাটা ঘায়ে আর নুনে ছিটে দিও না। সকলে নেমে এসে বাড়ির বাইরে এসে দাঁড়ালেন। কয়েক পা অগ্রসর হয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বলল, এইটাই বুঝি খানা? হ্যাঁ, আগে হ্যাঁ, এর ভেতর থেকেই বেড়াল কুকুরের ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল? আগে হ্যাঁ। খানাটা হাত আড়াই চওড়া, লম্বায় অনেকটা, অন্য প্রান্তটা আধা অন্ধকারে অস্পষ্ট। তার তলদেশে আধ হাত চওড়া একটা খোলা ড্রেন। এখানে ওখানে দুর্গন্ধময় জঞ্জাল ছড়ানো। জয়ন্ত খানার ভেতর প্রবেশ করলো বিনা বাক্য ব্যয়ে। সুন্দরবাবু বললেন, ও কি হে? জয়ন্ত অগ্রসর হতে হতে বলল, দাঁড়ান, খানার ভিতরটা একবার বেরিয়ে আসে। ওই মেথরের পথ কি বেড়াবার ঠাই নাকি হে? জয়ন্ত জবাব দিল না। ভৈরব বলল, স্যার, মাফ করবেন, আপনার বন্ধুটির হাব ভাব যেন কেমন কেমন। মানে খানার ভিতরে গিয়ে উনি কি দেখতে চান ভগবান জানেন। মিনিট কয়েক পরে জয়ন্ত একটা মৃত বিড়ালকে ও একটা মৃত কুকুরকে লাঙল ধরে টানতে টানতে খানার বাইরে নিয়ে এলো। সুন্দরবাবু বিস্ফারিত চোখে চেয়ে রইলেন। বিপুল বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। মানিক বলল, জয়, এই আজকে কি তুমি ধাঙড়ের কর্তব্য পালন করতে চাও নাকি? জয়ন্ত উৎফুল্ল স্বরে বলল, একদমই নয়। এই মরা কুকুর আর বিড়ালকে আমার পরীক্ষাগারে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করতে চাই। আরে কি আশ্চর্য, কেন? আমার বিশ্বাস যে এরা মারা পড়েছে বিষের চোটে। তো বেশ তো পড়েছে, তার জন্য তোমার মাথা ব্যথা কিসের? ওটাই তো আমি জানতে চাই যে সেটা কি রকমের বিষ। হয়তো ওই একই গোখ্র সাপের বিষে মৃত্যু হয়েছে রামবাবুর, আর তার সাথে এই বিড়াল কুকুরের।
পরদিন হন্তদন্তের মতো সুন্দরবাবু এসে হাজির জয়ন্তর বাড়িতে। জয়ন্ত ও মানিক বসে বসে কথাবার্তা কইছিল। সুন্দরবাবু বললেন, আচ্ছা ভাইয়া জয়ন্ত, তুমি ওই ভৈরবের ঘর খানা তল্লাশ করবার জন্য পরোয়ানা আনতে বলেছ কেন হে? হ্যাঁ, আসলে আমি নিজের একটা সন্দেহ দূর করতে চাই। সন্দেহ আবার কিসের? সুন্দরবাবু, আমি সেই কুকুর আর বিড়ালের মৃতদেহ পরীক্ষা করেছি। তো করে কি লাভ হলো শুনি? লাভ এটাই হলো যে জানতে পারলুম যে সেই বিড়াল আর কুকুরের মৃত্যু হয়েছে গোখরো সাপের বিষে। কি আশ্চর্য! আর আরো আশ্চর্য এই যে তাদের কাউকেই সাপে কামড়ায়নি। সুন্দরবাবু চমকে বললেন, তাহলে তারাও রামবাবুর মতো সাপের কামড় না খেয়েও সাপের বিষে মারা পড়েছে? হ্যাঁ। কি রহস্য! আমি তো কিছুই বুঝতে পারছি না। সাথে বিড়ালের থাবাগুলো আমি পরীক্ষা করেছি। থাবা? হ্যাঁ, থাবা। তার থাবাগুলোর প্রত্যেকটা নখেই মাখানো ছিল গোখরো সাপের বিষ। এ আবার কি ব্যাপার বাবা? থাবা? কোন লোক বিড়ালটাকে ধরে তার নখে বিষ মাখিয়ে দিয়েছে। মানে? হ্যাঁ, একটা মানেও আমি আবিষ্কার করেছি। শুনি। যে এই বিড়ালটাই হচ্ছে রামবাবুর হত্যাকারী। আর এই নিয়ে আমি কিন্তু একটা গল্প রচনা করেছি, শুনবেন? আরে না, আমার এখন বাজে গল্প শোনার সময় নেই। ঠিক আছে, তবু শুনুন একবার। সুন্দরবাবু নাচারের মতন মুখভঙ্গি করলেন। জয়ন্ত বলল, মনে আছে যে রামবাবুর বাড়ির একতলার ভাড়াটিয়া কি বলেছে? প্রথমত রামবাবু থিয়েটার থেকে ফিরে খুব জোরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয়ত, ঘটনার দিন সন্ধ্যের সময় ভৈরবের অধিকৃত দোতলায় একটা বিষম খেকি বিড়ালের আর্তনাদ শোনা গিয়েছিল। আর তৃতীয়ত, রাত প্রায় 2টোর সময় বাড়ির পাশের খানায় একটা বিড়াল আর একটা কুকুর ঝগড়া করেছিল। চতুর্থত, রামবাবুর মৃতদেহের পায়ে বিড়ালের আঁচড়ের দাগ ছিল। প্রত্যেকটা ব্যাপারই তুচ্ছ, কিন্তু এরই ওপরে দাঁড় করিয়েছি আমার গল্পের কাঠামো। যত সব বাজে কথা। আচ্ছা, এখন আমার গল্পটা শুনুন। ভৈরব হচ্ছে একটা ঝানু লোক। সে কোনো গতিকে টের পেয়েছিল যে রামবাবুর লোহার সিন্ধুকে আছে 5 লক্ষ টাকা। এই টাকার উপরে তার লোভ হয়, তাই সে এক অদ্ভুত উপায়ে রামবাবুকে হত্যা করার সংকল্প করে। ঘটনার দিন বিকালে সে একটা প্রায় বন্য বিড়ালকে বন্দি করে। তার কাছে আগে থাকতেই ওই গোখরো সাপের বিষটা সংগ্রহ করা ছিল। সেই বিষ সে জোর করে বন্দি বিড়ালটার 4 থাবার নখে মাখিয়ে দেয়। আর ঠিক এই কারণেই দোতলায় বিড়ালের আর্তনাদ শোনা গিয়েছিল। তেতলায় ঘর বন্ধ করে রামবাবু থিয়েটার দেখতে বেরিয়ে যান। ভৈরব লুকিয়ে বিড়ালটাকে নিয়ে তেতলায় ওঠে। খড়খড়ির ওই পাখির ফাঁকে হাত গলিয়ে জানলাটা খোলে। বিড়ালকে ঘরের ভিতরে পুড়ে দিয়ে আবার জানলা বন্ধ করে দেয়। তারপর নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে সরে পড়ে, সকলের সন্দেহের বাইরে থাকবে বলে। তারপর থিয়েটার দেখে রামবাবু ফিরে আসেন, নিজের ঘরের দরজা খোলেন, আর সঙ্গে সঙ্গে পালাবার পথ খোলা পেয়ে ভীত আর ওই ক্রুদ্ধ বিড়ালটা ছুটে আসে আর তার পায়ে আঁচড় দিয়ে বাইরে পালিয়ে যায়। রামবাবু ভয় পেয়ে সজোরে দরজা বন্ধ করে দেন। তার খানিকক্ষণ পরে বিড়ালের বিষাক্ত নখের প্রভাবে অজ্ঞান হয়ে পড়েন। রামবাবুর মৃত্যু হয়। তারপর শেষ রাতে ঘটনাস্থলে ভৈরবের আবির্ভাব। রামবাবু নিশ্চয়ই ঘরে দরজায় খিল দেয়নি। ভৈরব ঘরের ভেতর প্রবেশ করে আর মৃতের পকেট থেকে চাবি নিয়ে লোহার সিন্দুক খোলে। সুন্দরবাবু 2 চোখ বিস্ফারিত করে বললেন, এমন খুনের কথা কে কবে শুনেছে? কিন্তু ভৈরবের অপরাধ তুমি প্রমাণ করবে কেমন করে? জয়ন্ত বলল, হয়তো তার ঘর খানাতল্লাশ করলে কিছু কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। কারণ হয়তো সে ভেবেছে যে পুলিশ এই আশ্চর্য খুনের রহস্যটা বুঝতে পারবে না, তাই এখনো সাবধান হয়নি। না জয়ন্ত, না,
এখনো সব রহস্য পরিষ্কার হলো না। ওই একই গোখরো সাপের বিষে কুকুর আর বিড়ালেরও মৃত্যু হলো কেন? এই কথা আমিও ভেবেছি, বুঝলেন। ভুলবেন না যে ঘটনার রাত্রিরে বাড়ির পাশের খানায় কুকুর আর বিড়ালের ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল। কুকুরটা নিশ্চয়ই বিড়ালকে তাড়া করে তার পিছনে পিছনে খানায় গিয়ে ঢোকে। সেখানে তাদের ভিতরে মারামারি হয় আর বিড়ালের নখের বিষে কুকুর মারা পড়ে। আর বিড়ালটা? সেও নাকে মুখে কুকুরের কামড় খেয়েছিল। তারপর ক্ষতস্থানে যখন নিজের থাবা বুলোচ্ছিল তখন নখের বিষ গিয়ে মিশেছিল তারও রক্তে। তোমার অনুমান হয়তো মিথ্যে নয়, কিন্তু আদালতে এসব কথা প্রমাণ করা সহজ হবে না, বুঝলে। এসব যেন অনেকটা ওই ডিটেকটিভ উপন্যাসের মতো শোনাচ্ছে। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, আরে আদালতের কথাটা তো পরে হবে। আপাতত এখানে বসে সময় নষ্ট না করে আমাদের ঘটনাস্থলে যাওয়াটাই উচিত। বেশ, ঠিক আছে, তাই চলো। কিন্তু ঘটনাস্থলে গিয়ে শোনা গেল ভৈরব গত রাত্রেই কোথাও বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। জয়ন্ত বলল, সে বোধহয় আর ফিরবেও না। ভৈরব আমাদের সন্দেহ করেছে। আমি যে বিড়ালের মৃতদেহ আবিষ্কার করব এতটাও সে ভাবতে পারেনি। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না হে জয়ন্ত, ভৈরব কেমন করে আন্দাজ করলে যে আমরা তাকে সন্দেহ করেছি? খুব সহজে, কারণ তার চোখের সামনেই তো আমরা সেই মরা বিড়ালটাকে আবিষ্কার করেছি। যে লোক এমন অদ্ভুত উপায়ে নরহত্যা করতে পারে সে তো আর নির্বোধ নয় সুন্দরবাবু। তাহলে তোমার বিশ্বাস ভৈরব আর ফিরবে না, তাই তো? হ্যাঁ, এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। তার পক্ষে এখন ফিরে আসা মানে সেটা আত্মহত্যা করা। তাকে আমাদেরকেই খুঁজে বার করতে হবে। কিন্তু তাকে খুঁজবো কোথায়? সে কথা একটু পরে ভাবলেও চলবে, বুঝলেন। আপাতত তার ঘরটা একবার খানাতল্লাশ করা দরকার। চলুন। দোতলায় ছিল 3খানা কামরা ও 1খানা রান্নাঘর। তার মধ্যে একটা ঘর বাইরে থেকে তালা বন্ধ। জিজ্ঞাসা করে জানা গেল সেখানে হচ্ছে ভৈরবের শোবার ঘর। তালা ভেঙে ঘরের দরজা খুলে ফেলা হলো। সুন্দরবাবু একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, ভৈরব দেখছি আসবাবপত্র কিছুই নিয়ে যায়নি। হয়তো সে ফিরে আসবে, বুঝলে হে। আসবাব রেখে গেছে সেটা আমাদের চোখে ধুলো দেবার জন্য, যাতে আমরা ভাবি যে সে পালায়নি। শুনুন, ভৈরবের কাছে এখন 5 লক্ষ টাকা রয়েছে। এই সব আসবাব তার কাছে তুচ্ছ। মানিক বিস্মিত স্বরে বলল, জয়ন্ত, এই অনলাইন কি ঝুলছে দেখেছ? স্যারও। আরে, টেবিলের ওপরে যে একখানা ক্রিশ রয়েছে। আরে দেখো, এখানে একখানা প্যারাং। এদিকে রয়েছে রাতায়নের তৈরি একটা বাস্কেট। ঘরের কোণেও দেখছি রাতায়নের লাঠি। সুন্দরবাবু হতভম্বের মতন বললেন, স্যারাং, ক্রিস, প্যারাং, রাত্তান, এসব কি কথা বাবা? স্যারাং মানে হচ্ছে এক রকমের কাপড়, প্যারাং এক রকমের বড় ছুরি, আর ক্রিশও আর এক রকমের ছুরির নাম। রাতান একটা জাতের গাছ, তা দিয়ে দড়ি, লাঠি আর ঝুড়ি এই সমস্ত তৈরি করা হয়। বাবা, ওসব আবার কোন দেশের কথা? এগুলো মালয় উপদ্বীপের সুমাত্রা প্রভৃতি দ্বীপেও এই জিনিসগুলির চলন আছে। থাকবে, ও নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। টেবিলের ড্রয়ার টেনে খান কয়েক খাম বের করে নিয়ে জয়ন্ত বলল, এই দেখুন, খামগুলোর ওপরেও কিন্তু দেখছি সুমাত্রার ডাকঘরের ছাপ। তাই মনে হচ্ছে ভৈরব ওই অঞ্চলে অনেকদিনই বাস করেছিল। এখনো তার বন্ধুরা সেখান থেকে তাকে চিঠিপত্র লেখে। বটে বটে বটে। জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার মুখে চিন্তার ছায়া। সুন্দরবাবু এটা ওটা সেটা নাড়তে নাড়তে বললেন, যত সব বাজে জিনিস। এখানে ভৈরবের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। চলো জয়ন্ত, আর মিছে সময় নষ্ট করে লাভ কি? জয়ন্ত হঠাৎ বলল, আচ্ছা, রামবাবুর ঘরে টেলিফোন দেখেছিলাম না? হ্যাঁ, কিন্তু কেন? জয়ন্ত কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল।
মানিক, তোমার বন্ধুর মতলবটা ঠিক কি বলো তো? ও কখন যে কি বলে আর কি করে কিছু বোঝা যায় না। মানিক সহাস্যে বলল, অতএব আপনি জয়ন্তকে বোঝাবার চেষ্টাটাই ছেড়ে দিন, বুঝলেন? কি জানি যদি আবার শেষটায় আপনার ওই মূল্যবান মস্তিষ্কটা গুলিয়ে যায়। ঠাট্টা আমার ভালো লাগে না বলে দিচ্ছি। আমি কি তোমার ঠাট্টার পাত্র নাকি? খানিক পরেই জয়ন্ত ফিরে এসে বলল, টেলিফোনে খবর নিয়ে জানলাম যে আজ বেলা 12:30টার সময় ডায়মন্ড হারবার থেকে একখানা জাহাজ ছাড়বে। রেঙ্গুন হয়ে সে যাবে সিঙ্গাপুরের দিকে। আরে তাতে তোমারই বাকি আর আমারই বাকি। ইচ্ছে করলে এখন আপনি সেই জাহাজখানা ধরতে পারেন। কেন শুনি? ভৈরব হয়তো সেই জাহাজেই আছে। হয়তো? হ্যাঁ, কারণ এটা আমার আন্দাজ। আরে আন্দাজের একটা কারণ আছে তো। ভৈরবের কথা মনে আছে? সে ভব ঘুরে ভারতের বাইরেও তার গতিবিধি আছে। আমার দৃঢ় বিশ্বাস ভৈরব মালয়, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশে বহুকাল বাস করেছে। এই ঘরে তার ব্যবহার করা জিনিসগুলো এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দিচ্ছে। এখনো ওই অঞ্চল থেকে তার নামে চিঠিপত্র আসে। আমার মনে হয় যে উপায়ই হোক অর্থাভাব দূর করার জন্যেই সে কলকাতা এসেছিল, আর সেই উদ্দেশ্যেই সে নরহত্যাটা করেছে। এখন জানতে পেরেছে যে আমরা তার গুপ্ত কথা ধরে ফেলেছি। এমন অবস্থায় ফাঁসি কাঠকে ফাঁকি দিতে হলে প্রথম সুযোগেই ভারতবর্ষ ত্যাগ করা উচিত। কিন্তু তার পক্ষে কোন দেশে যাওয়াটা স্বাভাবিক? নিশ্চয়ই মালয় বা সুমাত্রার দিকে। সে এখান থেকে অদৃশ্য হওয়ার পর প্রথমেই কোনো জাহাজ যাচ্ছে ওই অঞ্চলে। তো এমন সুযোগ সে ছাড়বে বলে তো আমার মনে হয় না। তোমার আন্দাজটা সত্যি হলেও হতে পারে। আচ্ছা, তুমিও আমার সঙ্গে চলো না কেন? না, আমার একটা অন্য কাজ আছে। আরে তোমার আবার কাজ কি? না, ওই দেশে এসে পর্যন্ত এখনো বাঁশি বাজাইনি, আজ একটু বাঁশি বাজাবো। চলো মানিক। সুন্দরবাবু নিজের মনেই বললেন, এমন পাগল কি দুনিয়ায় দুটি আছে? সন্ধ্যার সময় জয়ন্ত নিজের ঘরে চুপ করে বসে আছে। হঠাৎ টেলিফোন যন্ত্র বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো। জয়ন্ত, আমি সুন্দর বাবু। আরে কেল্লা ফতে বাহাদুর ভায়া। তোমার আন্দাজি সত্যি। যাই হোক, ভৈরবকে গ্রেপ্তার করেছি। বাহ, সাধু সাধু। কিন্তু বেটা ভারী বেগ দিয়েছে জানো। দেখা হলে সব বলবো। 5 লক্ষ টাকার নোট সে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। তবে সে আর একটা কি জিনিস জলে ফেলে দিয়েছে, ধরতে পারিনি। সেটাকে দেখতে ওই ছোট শিশির মতো। তার ভিতরে কি ছিল সেটা কি আমি বলতে পারি? বলে রে কি? গোখরো সাপের বিষ। আজ গল্প স্বল্পতে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের কাহিনী জয়ন্তর পুনরাগমন। গল্প পাঠে অর্ণব, অরিজিৎ, আত্রেয়, সোমক, অমরজিৎ এবং রাজীব। গল্পের সূত্রধার সৌমি।